আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ভীষণ ম্যাথ ক্যারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সরলরেখা অধ্যায়ের 5ম নম্বর লেকচারটি। আজকের এই লেকচারে বেসিক্যালি ত্রিভুজের ভরকেন্দ্র ও বিভিন্ন অবস্থানে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এই সব খুঁটিনাটি তথ্যাদি নিয়ে আজকের লেকচারটি আলোচনা করা হবে। তো ঠিক আছে, লেকচারটি শুরু করা যাক। দেখো, প্রিভিয়াস যে লেকচারটি ছিল সেখানে আহ কেতাবুদ্দিন স্যারের 3.B এর টাইপ 1 অর্থাৎ বিভক্তিকরণ রিলেটেড যে ম্যাথগুলা, যেমন বিভক্তিকরণকে দুইটা পার্টে বিভক্ত করেছিলাম, একটা ছিল অন্তর্বিভক্তিকরণ আর একটা ছিল বহির্বিভক্তিকরণ। এই রিলেটেড যে খুঁটিনাটি তথ্যাদি এবং বিভিন্ন এই টাইপের যে ম্যাথগুলা, সেই সব ম্যাথগুলা সমাধান করে দেওয়া হয়েছিল, মেন বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া হয়েছিল। আজকে আমরা দেখবো হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। ত্রিভুজের ভরকেন্দ্র বা ত্রিভুজের মধ্যমা দেওয়া থাকবে, ওই মধ্যমা ব্যবহার করে ভরকেন্দ্র, আবার ত্রিভুজের মধ্যমাগুলার দৈর্ঘ্য দেওয়া থাকবে। ওইখান থেকে আমরা বের করব হচ্ছে ওই ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো। এইসব কেস নিয়ে আমরা ডিল করবো আজকে। দেখো তাহলে, ফার্স্ট টপিকটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় এক্ষেত্রে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, দেখো এখানে একটা যদি ত্রিভুজ আঁকি, মনে করলাম এটা হচ্ছে একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের একটা নাম দিলাম যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, অর্থাৎ এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করলাম এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরলাম x2, y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3, y3। এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভর কেন্দ্র। এখন কথা হচ্ছে ভর কেন্দ্র কি, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি? একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে ওই ত্রিভুজের তিনটা মধ্যমা। দেখো, এটা একটা মধ্যমা, নাম দিলাম হচ্ছে এডি। এডি একটা মধ্যমা। মধ্যমা বলতে কি, যেই রেখাটা কিনা এই বিসি রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এই ডি বিন্দুটা যদি এই বিসি এর মধ্যবিন্দু হয়, তবে এই ডি বিন্দু থেকে এ এর উপর অঙ্কিত যে লম্ব, সেটাই হবে হচ্ছে আহ এডি একটা মধ্যমা হবে। আবার আরেকটা মধ্যমা কি, যে এই বি বিন্দু থেকে একটা মধ্যমা আঁকলাম হচ্ছে এসি এর উপরে, আরেকটা সি বিন্দু থেকে মধ্যমা আঁকলাম হচ্ছে এই এ বি এর উপরে। তাহলে এখানে কি, এখানে এই মধ্যমার নাম দিলাম হচ্ছে বিই, এই মধ্যমার নাম দিলাম হচ্ছে বিএফ। তাহলে এডি, বিই এবং সিএফ মধ্যমা তিনটি যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাই হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তোমরা এসএসসি তে একটা বিষয় পড়ে আসছিলা যে কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র ওই ত্রিভুজের কোনো একটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে আমি বলতে পারি, যেহেতু 2:1, তার মানে এইটুকু হচ্ছে যেহেতু বড়, এইটুকু হচ্ছে 2, এইটুকু 1, তার মানে এখান থেকে লিখতে পারি যে 2:1, 2:1, 2:1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আলটিমেটলি আমরা ত্রিভুজের ভরকেন্দ্রর সংজ্ঞা যদি বলি, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রকে কোনো একটা ত্রিভুজের মধ্যমাত্রয় তিনটা মধ্যমা, একটা হচ্ছে এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা। এই তিনটা মধ্যমা যেই বিন্দুতে পরস্পর ছেদ করব ওই বিন্দুকে বলা হবে ভরকেন্দ্র। এখানে আমি ভরকেন্দ্রকে চিহ্নিত করছি জি দ্বারা। এখন কথা হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারলাম হচ্ছে, তোমরা এটা পড়ে আসছিলা যে, আবার আরেকটা বিষয় পয়েন্ট আউট করে রাখতে পারো যে কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি অনুপাতে? 2:1 অনুপাতে। এখন কথা হচ্ছে আমরা এই জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো এখান থেকে আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি তাহলে কি পাবো? ডি বিন্দু হচ্ছে এখানে, এই ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে এই অংশ আর এই অংশ সমান। তাহলে আমরা দুইটা বিন্দু দেওয়া আছে, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়? তাদের ভুজ দৈর্ঘ্যের যোগফল ডিভাইডেড বাই 2, কমা কোটি দৈর্ঘ্যের যোগফল ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক।
এখন আমি এই জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো আমি এই শুধুমাত্র ডি বিন্দুকে ইউজ করেই জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তুমি চাইলে এখান থেকে শুধুমাত্র ই বিন্দুকে ইউজ করে এই জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। এফ বিন্দুকে ইউজ করে জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। আমি ইচ্ছা হলে আমি ডি বিন্দুকে ইউজ করে করব। তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা ডি বিন্দুটা। তাহলে দেখো এখন, তাহলে এই এ বিন্দু এবং ডি বিন্দুর মাঝখানের কোনো একটা অঞ্চলে আছে হচ্ছে জি বিন্দুটা, যেটা কিনা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতে। তাহলে আমি ধরে নিলাম এই জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ধরে নিলাম এটা যে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। আচ্ছা আমি এখানে লিখি, জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিছি আমি x, y এটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিছি। তাহলে দেখো এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পাই, দেখো তো এক্স এর ভ্যালু কি পাবো। এক্স এর ভ্যালু আমি লিখতে পারি কিনা যে এক্স কিনা, এখানে জি হচ্ছে এ ডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে এটাকে যদি আমি M1 ধরি আর এটাকে যদি আমি M2 ধরি, তাহলে আমি কি লিখতে পারবো যে M1 ইন্টু এক্স টু হিসেবে কি আছে দেখো তো। আচ্ছা, আমি একটু সূত্রটা লিখবো। আচ্ছা না লিখবো, দেখো এম ওয়ান হিসেবে কি আছে 2 ইন্টু এক্স টু হিসেবে কি আছে দেখো তো। এটা যদি হয় M1, এটা যদি হয় M1, তাহলে এক্স টু হবে এটা, আর এক্স ওয়ান হবে এটা। M1 x1, M2 x2। তাহলে এটা হবে যদি M1 হয় তাহলে এক্স টু হবে এটা, তাহলে গুণন x2 + x3/2 আচ্ছা, প্লাস এম টু হিসেবে আছে হচ্ছে 1 ইন্টু এক্স ওয়ান হিসেবে আছে হচ্ছে x1 ইয়াস, ডিভাইডেড বাই হবে হচ্ছে তোমার 1 + 2। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, এই টু টু কাটা যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে x1 + x3 প্লাস এক্স। দেখো এখানে কি থাকবে তাহলে, আচ্ছা সরি, এটা ছিল টু, এটা ছিল টু। তাহলে দেখো এখান থেকে থাকবে হচ্ছে x1/1 + 2 3। তার মানে আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে এই স্থানাঙ্কটা পাইলাম হচ্ছে, তার মানে যে x1 + x2 + x3/3। অনুরূপ ভাবে আমি যদি কুটি নির্ণয় করি, কুটির বেরোটা বের করি, তখন লিখতে পারি কিনা যে কুটি হবে y সমান সমান x2, M2, M1 হিসেবে আছে হচ্ছে 2 ইন্টু ওয়াই টু হিসেবে কি আছে দেখো তো, ওয়াই টু হিসেবে আছে হচ্ছে y2 + y3/2 প্লাস M1 হিসেবে আছে হচ্ছে 1 ইন্টু x1, y1 হিসেবে কি আছে, ওয়াই ওয়ান হিসেবে আছে হচ্ছে y1, তাহলে ডিভাইডেড বাই 1 + 2। তাহলে এখান থেকে হবে হচ্ছে তোমার তো টু টু কাটা, তাহলে এখানে হবে হচ্ছে y2 + y3 + y1/3। তার মানে আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে y1 + y2 + y3 তাহলে দেখো একটা বিষয় চিন্তা করে দেখো, আমরা আলটিমেটলি ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি পাইলাম। ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে তোমার যে এই যে যে কৌণিক বিন্দুগুলার বুজ। দেখো বুজের ক্ষেত্রে কি পাইলাম যে ভর কেন্দ্রের বুজ হবে এই কৌণিক বিন্দুগুলার বুজ তিনটার সমষ্টি ডিভাইডেড বাই 3। বুজ তিনটার সমষ্টি ডিভাইড বাই 3, লক্ষ্য করে দেখো, বুজ তিনটার সমষ্টি ডিভাইড বাই 3। আবার কুটির ক্ষেত্রে হবে হচ্ছে তোমার কুটি ত্রয়ের তিনটা কুটির সমষ্টি, এটা একটা কুটি, এটা একটা কুটি, এটা একটা কুটি, তিনটা কুটির সমষ্টি ডিভাইড বাই 3। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি আমি একবার লিখি এখান থেকে যে জি বিন্দুর স্থানাঙ্ক ভর কেন্দ্র হবে তোমার যে x1 + x2 + x3/3, y1 y2 y3/3। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্ট্যান্ট একটা নোট এটা। ওকে, আরেকটা ব্যাপার বলে রাখি, তোমরা যারা আমার এই ক্লাসগুলা করতেছো তারা মানে সাথে সাথে না উঠিয়ে যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে জাস্ট এখন ফোকাসটা জাস্ট ক্লাসের দিকে রাখো, যে আমি জাস্ট বুঝতেছি, হ্যাঁ। পরবর্তীতে তুমি মানে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নোট করে রাখবা। আর নোটগুলা মানে একদম রিগোরিয়াস যাতে না হয়, খুঁটিনাটি তথ্য দিয়ে জাস্ট নোট করে রাখবো। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের জিনিস। তুমি হচ্ছে এই যে যেমন এখান থেকে কি লিখবা, এখান থেকে এই ত্রিভুজটা আঁকবা, আইকে এই নোটটা লিখে রাখবা। আর এইটুকু তো তুমি বুঝলে, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা, এমন ভাবে রাখবা যাতে তুমি কখনোই এটা যদি ফিল করো যে এটা কেমনে আসলো, তখন তুমি এইটা দেখে ফেলবা, দেখলে যাতে মাথায় আসে এরকম। ওকে, আরেকটা ব্যাপার দেখো, এখন আমরা দেখবো আরেকটা ভাবে যে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করব, এবং আরেকটা বিষয় দেখবো। দেখো এটা কি হয়, মনে করো আরেকটা ত্রিভুজ আঁকলাম এখানে, ত্রিভুজ। এখনো এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বিন্দু,
বি বিন্দু, সি বিন্দু। এবং তাহলে আমরা ভর কেন্দ্রটাকে ডিফাইন করি। তাহলে বি বিন্দু থেকে একটা মধ্যমা আঁকলাম এর উপরে, এখান থেকে একটা মধ্যমা আঁকলাম এর উপরে, আর এইখান থেকে একটা মধ্যমা আঁকলাম হচ্ছে বিসি এর উপরে। তাহলে দেখো আমরা পয়েন্ট গুলার নাম দিই, এটা হচ্ছে জি পয়েন্ট, এটা হচ্ছে জি পয়েন্ট, সেটা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র জি পয়েন্ট। এখন কথা হচ্ছে, তাহলে এটার নাম দিলাম হচ্ছে ই, এটার নাম দিলাম হচ্ছে ডি, এটার নাম দিলাম হচ্ছে এফ। একটা বিষয় দেখো, এর আগের যে কনসেপ্টটা পড়লাম সেখানে দেওয়া ছিল হচ্ছে এই একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক দেওয়া ছিল, কিন্তু এই কেসে না শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয় না, না দিয়ে এই যে যে এ সি এর মধ্যবিন্দু কোনটা, ই না, এর স্থানাঙ্ক গুলা দেওয়া আছে। বিসি এর মধ্যবিন্দু ডি না, এর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি এর মধ্যবিন্দু এফ না, এর স্থানাঙ্কটা দেওয়া আছে। মনে করলাম যে এই ডি বিন্দুর স্থানাঙ্ক ধরো দেওয়া আছে এ কমা বি, এ 1, বি 1। ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার এ 2, বি 2। সি বিন্দু, এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ 3, বি 3। এখন কথা হচ্ছে, এখন করো তাহলে যে এখন কি হবে। তাহলে দেখো, এই যে যে কেসটা, এই কেসেও ভরকেন্দ্র হবে, ভরকেন্দ্র জি হবে তোমার যে A1 + A2 + A3 / 3, কমা B1 + B2 + B3 / 3 দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে। তাহলে আমরা কি শিখলাম, তাহলে পাইলাম হচ্ছে যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে অথবা মধ্যবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই একই কেস, ভরকেন্দ্র হবে তাদের ভুজ ত্রয়ের সমষ্টি, তাদের ভুজ তিনটার সমষ্টি /3। আর কোটির ক্ষেত্রে হবে কোটি তিনটার সমষ্টি /3। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা এই যে যে তিনটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটাকে ইউজ করে না আমরা এই কৌণিক বিন্দুগুলো নির্ণয় করব, এই কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন হচ্ছে আমাদের এই কেসটা, কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি এই জি বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, জি বিন্দুর ক্ষেত্রে ভুজের ক্ষেত্রে কি পাইলাম এটা, আর কোটির ক্ষেত্রে পাইলাম এটা। তাহলে আমরা জেনে আসছি যে কোন একটা ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে এই জি বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x3, y3, x3, y3। আলটিমেটলি দেখো, তাহলে আমি লিখতে পারি কিনা যে এই জি বিন্দুর ক্ষেত্রে বুঝ A1 + A2 + A3 / 3 ইকুয়াল টু, মানে কি এই জি বিন্দুর বুঝ সমান লিখতে পারি কিনা যে 2 × A1 + 1 × X1 / 1 + 2 লিখতে পারি, এটা লিখতে পারি কিনা দেখো তো। হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ কি আমরা এই জিমিতির বুঝের ক্ষেত্রে ওই সূত্রটা আমরা কি জানি যে এই এক্স মনে করলাম এর বুঝ হচ্ছে এক্স, তাহলে এক্স সমান সমান লিখতে পারবো যে এটাকে ধরে নিলাম M1, তাহলে M1 × X2, যেভাবে আছে এটা, আর M2 × X1 এটা আছে, তাহলে /1 + 3 2। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো এই থ্রি কাটা যাবে, এই টোটালটা কাটা যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে A1 + A2 + A3। আর এখান থেকে যদি এটাকে এই পাশে নিয়ে আসি -2A1 = X1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে X1 সমান সমান পাবো হচ্ছে X1 সমান সমান পাবো হচ্ছে তোমার A2 + A3 - A1 এটা পাইলাম হচ্ছে আমরা বোস। অনুরূপ ভাবে একদম সিমিলারলি তুমি যদি বের করো, তাহলে তুমি কোটির ক্ষেত্রে Y1 সমান পাবা হচ্ছে একদম সিমিলার, তুমি জাস্ট এইখানে কোটিটা বসায় করো, তাহলে পাবা হচ্ছে এটা যে পাওয়া হচ্ছে তোমার B2, B2 + B3 - B1 এটা পাবা। দেখো আমি তোমাদেরকে মনে রাখার জন্য একটা ট্রিক্স শেয়ার করি, দেখো তাহলে আমরা এই এ বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম যে A2, দেখো A2 + A3, A2 + A3 - A1, A2 + A3 - A1, A2 + A3 - A1। দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা পরিষ্কার যে কথাটা পাই সেটা হচ্ছে, আমি যদি লিখে দিই এইভাবে যে এটা আমরা পাইলাম হচ্ছে তোমার যে এই বলতো যে এই তিনটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু তিনটার মধ্যে দেখো তো পরস্পর কাছাকাছি অবস্থান করছে কারা, যে এই এ বিন্দুর সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে কারা। এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারো যে এই এ বিন্দুর সাপেক্ষে কাছে কারা আছে, এই তিনটা বিন্দুর মধ্যে এই দুইটা কাছে, এটা আর এটা কাছে, তার অপেক্ষা দূরে কোনটা, এটা দূরে। তাই কিনা, আমি যদি বলি যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে যে কাছের সাথে কাছে যোগ, কাছের সাথে কাছে যোগ, তাহলে কাছাকাছি আছে কারা, এটা আর এটা, এই দুইটা যোগ, এই দুইটা যোগ,
মাইনাস হবে তোমার, বিয়োগ হবে যে দূরে যেটা থাকবে সেটা বিয়োগ, দূরে যেটা থাকবে সেটা বিয়োগ। দেখো দূরে কোনটা আছে, A1, এটা থাকবে হচ্ছে বিয়োগ। কুটির ক্ষেত্রে যে কাছাকাছি যোগ কাছাকাছি কি আছে, B2 B3, আর দূরে কোনটা আছে B1, বিয়োগ হয়েছে B1। আশা করি বুঝতে পেরেছো। আমি তাহলে একটু যদি মানে লিখে দেই তাহলে বিষয়টা হবে এমন যে, যে মধ্যবিন্দু দেওয়া থাকলে, মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষ নির্ণয়ের ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রে সূত্র বা ট্রিক্স বলতে পারো। নির্ণয়ের ক্ষেত্রে ট্রিক্স, ট্রিক্স হচ্ছে এই ট্রিক্স, ট্রিক্স হচ্ছে তোমার কাছের সাথে কাছে যোগ, কাছাকাছি যোগ, কাছাকাছি যোগ। জাস্ট ট্রিক্স মানে নিজের ভাষার দিয়ে লিখে দিলাম একদম, কাছাকাছি যোগ মাইনাস দূরেরটা বিয়োগ, মাইনাস দূরেরটা, দূরেরটা, আচ্ছা জোরেরটা লিখছি, ছি, দূরেরটা। কি রে বাবা, এটা কি হচ্ছে? দূরেরটা, দূরেরটা কাছাকাছি যোগ মাইনাস দূরেরটা। দেখো বিষয়টা তাই কিনা, যে এ কাছাকাছি কি ছিল, এ ওয়ান, A2 আর A3, আর বিয়োগ করলাম হচ্ছে A1 কে। অনুরূপ ভাবে তাহলে তোমরা একটু বলে ফেলো, চটপট জটপট বলে ফেলো, যে তাহলে আমরা এখান থেকে নিতে পারি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে A2 + A3 - A1, B2 + B3 - B1, এটা পাইলাম। অনুরূপ ভাবে তাহলে তোমরা বলে ফেলো যে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। অবশ্যই বলে ফেলতে পারবা, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। দেখো তো, এই বি বিন্দুর সাপেক্ষে কাছাকাছি কারা আছে, এটা দেখো আমরা তুলনা করব, এটা, এটা আর এটার সাথে না, এটার সাথে না, তাহলে কাছাকাছি কারা আছে, অবশ্যই ডি আর এফ কাছাকাছি আছে এবং ই বিন্দুটা দূরে আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে তোমার A1 + A3 -A2, -A2, কমা, কুটির ক্ষেত্রে হবে, কি রে, কুটির ক্ষেত্রে হবে তোমার -A2, কুটির ক্ষেত্রে হবে তোমার যে B1 + B3 -B2। আবার সি বিন্দুর ক্ষেত্রে কি হবে, সি বিন্দুর ক্ষেত্রে হবে তোমার যে, সি বিন্দুর ক্ষেত্রে কি হবে, তাহলে কাছাকাছি কারা আছে, A2 আর A1, তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে যে A1 + A2 -A3, কমা, B1 + B2 - B3। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এগুলাই তাহলে এইভাবে নির্ণয় করব আমরা, এইভাবে নির্ণয় করব আমরা। ওকে, দেখো এরপরে দেখি এই রিলেটেড কয়েকটা ম্যাথ করি। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকটা মানে অধ্যায়টাকে সমাধান করি হচ্ছে টাইপ ভিত্তিক। দেখো এই টাইপের ম্যাথ গুলো সলভ করব, তারপরে আমরা এই টাইপের যত ম্যাথ আছে, যে এই সূত্রটা দুইটা প্রতিপাদন করাইলাম বা দেখাইলাম, এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা সমাধান করে ফেলবো। দ্যাট মিন্স আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। দেখো তাহলে এখান থেকে আমরা দেখবো হচ্ছে উদাহরণ 3। দেখো উদাহরণ 3-এ দেখো কি বলছে। উদাহরণ 3-এ বলছে তোমার যে ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র দেওয়া আছে, এটা এটা হচ্ছে ভরকেন্দ্র। বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে, এটা এ বি রেখাংশ এত বিন্দুতে যে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হলে শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আছে তোমাদের সুহেল রানা ভাইয়া। দেখো তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে বলে দিছে যে মধ্যমা, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলে দিছে যে এদের ভরকেন্দ্র দেওয়া আছে। ভরকেন্দ্র মনে করলাম ভরকেন্দ্র হচ্ছে জি বিন্দু, এই জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে আমরা ভরকেন্দ্র স্থানাঙ্ক কি আমরা জানি না তো, যে এখান থেকে যে আমরা জানি হচ্ছে ওই শীর্ষত্রয় দেওয়া থাকতে হবে বা এরকম কিছু থাকলে আমরা ওই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো। বাট এখানে মনে করলাম এই রেখার উপরে এই অবস্থানে আছে ভরকেন্দ্র, এটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এটাই ধরে নিলাম আমরা যে এ, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি বিন্দু। তাহলে এখন হচ্ছে এই বি সি এর মধ্যবিন্দুকে ধরে নিলাম ডি বিন্দুটা, ডি বিন্দুটা। আমি আগে বলে রাখি এখানে কিন্তু আমি ডিরেক্ট এটাতে লিখতে পারি যে জি বিন্দু হবে এটা। কারণ কি আমার এত কিছু তো দরকার নাই, তিনোটা দরকার নাই আপাতত। তিনোটা মানে যদি প্লট করি তাহলে একটু হিবিজিবি হয়ে যাবে, এই জন্য আমরা দেখালাম। তাহলে এখানে জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে এটা।
তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে তোমার 2,2। আবার বিসি এর মধ্যবিন্দু, দ্যাট মিনস ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে তোমার 3/2, 1 - 1, 3/2, -1। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রশ্ন করছে এ বি রেখাংশ। দেখো, মনে করো এ বি রেখাংশটা এখানে একটা বিন্দু দেওয়া আছে, যে এই বিন্দুটা কিনা 0,17/4, 17/4। এই বিন্দুটা 3:1, তার মানে এটুকু হচ্ছে 3, এটুকু 1। বলে দিছে যে এ বি রেখাংশ তার মানে কি, এ থেকে এটুকু হচ্ছে 3, এটুকু হচ্ছে আহ এটুকু হচ্ছে 1। এত 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন করছে যে শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করে ধরে নিলাম এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার x2, y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। দেখো, ভালো করে একটু লক্ষ্য করে দেখো। তাহলে এখান থেকে আমরা এই ডি বিন্দুর ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো। অথবা আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 3/2, -1। তাহলে দেখো, একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা এটা কি, এই জি বিন্দু কি এই এডি রেখাকে 2:1 অনুপাত অন্তর্বিভক্ত করে না? তাহলে এখান থেকে এই জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে তোমার 2,2 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে সুতরাং সুতরাং এই জি বিন্দুর বুজ টু ইকুয়াল টু হবে হচ্ছে তোমার জি বিন্দুর বুজ টু ইকুয়াল টু হবে হচ্ছে তোমার, এটাকে ধরে নিলাম যে এটাকে ধরে নিলাম M1, এটাকে ধরে নিলাম M2। তাহলে এখানে হবে হচ্ছে M1 × X2। তাহলে M1 হিসেবে আছে হচ্ছে 2 × X2 হিসেবে কি আছে 3/2, যোগ M2 হিসেবে আছে 1 গুণ, তাহলে X1 হবে, X1 হিসেবে আছে হচ্ছে X1 ডিভাইডেড বাই 1 + 2। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে লিখতে পারি এটা হবে 3, 3 × 2 = 6, 6 এখানে 2 2 কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে 3 + X1 = 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি X1 হবে হচ্ছে 3, X1 পেলাম হচ্ছে 3। অনুরূপ ভাবে কোটির ক্ষেত্রে আমরা লিখতে পারি কিনা যে কোটির ক্ষেত্রে হবে হচ্ছে 2 = 2 গুণ -1 প্লাস 1 গুণ y1 ডিভাইডেড বাই 1 + 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6। তাহলে এটা হবে হচ্ছে তোমার -2 + y1 = 3 × 2 = 6। তাহলে এখান থেকে আমরা y1 এর ভ্যালু কত পাই, y1 এর ভ্যালু পাবো হচ্ছে 8। তাহলে আমি আলটিমেটলি এই এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি আমি সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে আমি 3,8। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 3,8। এখন কথা হচ্ছে আমার পরবর্তী কাজ, সেটা হচ্ছে আমি এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন দেখো, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে আমি 3,8, 3,8। তাহলে এখন বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো আমরা। দেখো, বি বিন্দুর ক্ষেত্রে কি হবে, বি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কি হবে দেখো। তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি কিনা যে এই যে যে বিন্দুটা হবে, এই বিন্দুটা এই এ বি রেখাকে 3:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি কিনা এখান থেকে যে এখানে আহ 0 মানে বুস সমান সমান হবে হচ্ছে তোমার M1 ধরলাম, এটাকে ধরলাম M2। তাহলে M1 3 × X2 হিসেবে আছে হচ্ছে X2 প্লাস 1 তাহলে এর বুস কোনটা 3 ডিভাইডেড বাই 3 + 1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার, যদি আর গুণ করে দিয়ে 0 হয়ে যাবে, তার মানে এখান থেকে পাবো 3x2 + 3 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x2 = -1, x2 = -1 পাবো। হ্যাঁ, x2 = -1 পাবো। অনুরূপ ভাবে দেখো, আমি যদি কুটির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কুটির ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো। কুটির ক্ষেত্রে লিখতে পারি কিনা যে এটা হবে তোমার 17/4 = 3 × y2 যোগ 1 × আচ্ছা, 1 × 8 ডিভাইডেড বাই 3 + 1। তাহলে এখান থেকে আমরা যদি আর গুণ করে দিই, তাহলে এখানে এটা হবে 4, তাহলে 4 4 বাদ যাবে। তাহলে এখান থেকে হবে আলটিমেটলি আর গুণ করলে পাবো হচ্ছে আমি 3y2 + 8 = 17। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার, ধরো 8 যদি এই পাশে আসে, 8 এই পাশে আসলে কত হবে, যে 17 থেকে 8 গেলে কত থাকে 9, 9। তার মানে y2 = পাবো হচ্ছে আমি
y2 সমান সমান 3, y2 সমান 3। সুতরাং তাহলে আলটিমেটলি আমি এই দুইটা ইয়ে থেকে আমি লিখতে পারি কিনা যে আমি বি এর ভ্যালু পেয়ে গেলাম যে -1,3, -1,3। আলটিমেটলি বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম -1,3। আশা করি এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্কতে কোনো কারো প্রশ্ন নেই। আচ্ছা, এখন আমরা দেখব যে সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি। সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করতে পারি, দেখো। দেখো, সি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমি লিখতে পারি কিনা যে এই ত্রিভুজের ভরকেন্দ্র 2 সমান সমান হবে হচ্ছে তোমার x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। লিখতেই পারি, কারণ ভরকেন্দ্রর স্থানাঙ্ক ক্ষেত্রে আমরা কি জানি, ভুজদ্বয়ের সমষ্টি ডিভাইড বাই 3। তাহলে আমরা লিখতে পারি 2 সমান সমান এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x1 এর ভ্যালু কত পাইছি, দেখো তো, x1 হিসেবে কত পাইছি 3, প্লাস x2 এর ভ্যালু কত পাইছি -1। তাহলে আলটিমেটলি এটা হবে মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে -1 প্লাস x3 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x3 সমান পাবো হচ্ছে তোমার 4। x3 সমান 4। দেখো, বুঝছো কিনা, x3 সমান 4 হবে। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কিনা কুটির ক্ষেত্রে 2 ইকুয়াল টু লিখতে পারবো কিনা যে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে পাবো যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে y1 এর ভ্যালু পাইছি হচ্ছে 8, প্লাস y2 এর ভ্যালু পাইছি হচ্ছে তোমার 3, প্লাস y3 সমান সমান 6। তাহলে এখান থেকে আমরা y3 এর ভ্যালু পাবো হচ্ছে তোমার 8 3 11, ওই পাশে গেলে থাকবে হচ্ছে তোমার -11 -5। y3 ইকুয়াল টু -5, -5, -5, -5। তাহলে আলটিমেটলি আমরা, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 4, -5। এটাই অ্যান্সার। তাহলে আমরা শীর্ষ ত্রিভুজের স্থানাঙ্ক পেয়ে গেলাম, এ এবং বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওকে, দেখো, বুঝছো কিনা, ম্যাথটা একটু ক্রিটিক্যাল হইলেও মানে বিষয়বস্তুগুলো কিন্তু সেম, মানে সোজাই, খুব বেশি কঠিন না। আমরা জাস্ট ওই আগের যে এগুলো পড়ছি এগুলো অ্যাপ্লাই করলাম জাস্ট, আর কিচ্ছু না। ওকে। ওকে, দেখো এরপরে কি আছে। এরপরে দেখো তিনের মানে অনুশীলনী তিনের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো একটু লক্ষ্য করে দেখো, তিনের যে ম্যাথগুলো। দেখো তিনের যে ম্যাথগুলা এখানে, তিনের এ নাম্বার ম্যাথটা দেখো, প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা একটা দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এর ভরকেন্দ্র দেওয়া আছে এটা। বলছে তৃতীয় শীর্ষবিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো, তৃতীয় শীর্ষবিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখো বিষয়টা তাহলে কেমন, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুইটা শীর্ষ মনে করো দেওয়া আছে, এ স্থানাঙ্ক দেওয়া আছে 2,7, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 6,1, এবং সি বিন্দুর স্থানাঙ্কটা জানি না, এটা আমি জানি না, এটা বের করতে হবে। এখন বলছে যে এর ভরকেন্দ্র দেওয়া আছে এটা, এর ভরকেন্দ্র মনে করলাম, এর স্থানাঙ্ক ধরে নিলাম আমি x,y। তাহলে এর ভরকেন্দ্রের ক্ষেত্রে আমি লিখতে পারি কিনা ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6 সমান ভরকেন্দ্রের, আচ্ছা ভরকেন্দ্র আঁকি, যেহেতু আঁকাই শুরু করছি তাহলে একেই দেখি। মনে করো ভরকেন্দ্র হচ্ছে এটা, ডি বিন্দু ধরলাম, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে ভরকেন্দ্রের ক্ষেত্রে আমি লিখতে পারি কিনা যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,4, 6,4। তাহলে আমরা লিখতে পারি কিনা ভরকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে কি জানি, ভুজ সমান 6 সমান এই তিনটা শীর্ষবিন্দুর যে বোস তাদের সমষ্টি। তাহলে হবে হচ্ছে তোমার যে 2 + 6 + x/3। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু পাবো হচ্ছে তোমার 3 6 18, 18 থেকে 8 গেলে 10, 10। অনুরূপ ভাবে কুটির ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 = 7 + 1 + y/3। তাহলে এখান থেকে আমরা পাবো যে y সমান সমান 3 4 12, 12 থেকে 8 গেলে কত থাকে, 4, 4, 4। তাহলে সুতরাং পাইলাম হচ্ছে আমরা ওই সি বিন্দু বা তৃতীয় শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 10,4, 10,4। এটাই অ্যান্সার। দেখো, বুঝছো কিনা, খুবই সোজা ম্যাথ। কনসেপ্ট জাস্ট বিল্ড আপ করো, মানে আগের যে কনসেপ্টটা পড়াইছি এর ছাড়া কিন্তু কিচ্ছু না, ব্যতিক্রম কিচ্ছু না। দেখো এরপরে বি নাম্বার ম্যাথটা দেখো, বলছে একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়। এখন বলছে এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে তাহলে দেখাও যে এটা সমান এটা। আচ্ছা,
এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে তাহলে আমরা দেখি যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা দেখি। এটা করবো হচ্ছে আমরা 3 এর বি। দেখো ভর কেন্দ্র, ভর কেন্দ্র কি হবে দেখো তো, ভর কেন্দ্র এটা হবে কিনা যে ভুজ দ্বয়ের যোগফল, ভুজ ত্রয়ের যোগফল AT1 স্কয়ার প্লাস AT2 স্কয়ার প্লাস AT3, AT3 স্কয়ার ডিভাইডেড বাই 3, কমা কোটির ক্ষেত্রে হবে হচ্ছে কোটি ত্রয়ের যোগফল AT1 2 AT1 প্লাস 2 AT2 প্লাস 2 AT3 ডিভাইডেড বাই 3। এটা পাইলাম হচ্ছে ভরকেন্দ্র। এখন আমাদের প্রশ্নে বলছে যে এদের যে ভরকেন্দ্রটা, এই ভরকেন্দ্রটা কিনা এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত হচ্ছে ভরকেন্দ্র, মনে করুন যে বিন্দুটা হচ্ছে এখানে এক্স অক্ষের উপর। এখন প্রশ্ন হলো যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কি হয়, এই বিন্দুর স্থানাঙ্কটা কেমন হতে পারে, যে x, 0 না, অথবা a, 0 না, অথবা b, 0। দ্যাট মিনস এখান থেকে স্পষ্ট হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে হবে কোটি শূন্য। কোটি শূন্য হবে কিনা দেখো তো, এই অবস্থানে যত ভ্যালু বসাও তাদের সব ক্ষেত্রে কি কোটি শূন্য হবে না? অবভিয়াসলি কোটি শূন্য হবে। তাহলে দেখো আমাদের এই কেসটায় জাস্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে লিখবা হচ্ছে যে যেহেতু বর্গকেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত এজন্য কোটি শূন্য হবে, কোটি শূন্য হবে, কোটি সমান শূন্য হবে। তাহলে লিখতে পারি সুতরাং এটা কোটি কত, 281 প্লাস 282 প্লাস 283 ডিভাইডেড বাই 3 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে যদি আমরা 2a কমন নেই তাহলে কি পাবো দেখো তো, 2a * T1 প্লাস T2 প্লাস T3 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3 = 0। এটাই প্রমাণিত, দেখো এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। খুবই সোজা কিন্তু, কঠিন কিচ্ছু নহে। দেখো এরপরে, এরপরে আমরা দেখবো হচ্ছে সি নাম্বার ম্যাথটা, বাদ যাবে না একটি শিশু। দেখো সি নাম্বার ম্যাথটা বলছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে। মানে এবিসি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবিসি এর ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা সেই আমার কাঙ্ক্ষিত ত্রিভুজটা, এটা হচ্ছে ত্রিভুজটা, কাঙ্ক্ষিত ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের প্রশ্নে বলছে যে এর যে ভরকেন্দ্র আঁকবো জি, মনে করলাম এখান থেকে জিডি দিলাম, জিডি দিলাম। তাহলে এটা মনে করলাম হচ্ছে এ, বি, সি, এটা মনে করলাম ডি বিন্দুটা, সেই কাঙ্ক্ষিত ডি বিন্দুটা মনে করলাম এই বিন্দুটা হচ্ছে জি বিন্দুটা, এটা হচ্ছে জি বিন্দুটা। এখন বলছে, প্রশ্নে বলছে, দেখো প্রশ্নের দিকে লক্ষ্য করে দেখো, তাহলে এটা সমাধান করতেছি হচ্ছে আমরা 3 এর সি। দেখো প্রশ্নে বলে দিছে যে এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জি বুঝলাম, জি হলে জিবি সি ত্রিভুজের, এখন জি বি সি এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কন করো, জি থেকে এখানে একটা, এখানে একটা, বি সি। আচ্ছা ওকে, জিবিসি ত্রিভুজের এই জিডি মধ্যমার দৈর্ঘ্য, এটাও কি একটা মধ্যমা না? এই জিডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো এখানে দরকার কি আমার, আমি যদি এই জি বিন্দুর স্থানাঙ্কটা কি বের করতে পারবো না? জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো তো, জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, জি বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো তো, তিনটা শীর্ষ দেওয়া আছে, এটা হচ্ছে 10, 20। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 20, 30। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 30, 10। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা এই জি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো, জি বিন্দুর ক্ষেত্রে কি হবে যে ভুজ তিনটার যোগফল 10, 20, 30 ডিভাইডেড বাই 3, কোটি তিনটার যোগফল 20, 30, 10 ডিভাইডেড বাই 3। তাহলে আলটিমেটলি আমরা জি বিন্দুর স্থানাঙ্ক কি পাই দেখো তো, 10, 20, 30, 30, 60, 60, তাহলে 20। ওকে 20, তাহলে এটা হবে 50, 60, 30, 60, 20, এটাও 20। দেখো তাই কিনা, যে আমরা পাইলাম হচ্ছে ভরকেন্দ্র পাইলাম হচ্ছে 20, 20, 20, 20। তাহলে এখন দরকার হচ্ছে আমার এই ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করতে পারি তাহলে কি আমি দ্রুতরা বের করতে পারবো না? ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো, এবং ডি বিন্দু কি হবে, ডি বিন্দু এটা পাইলাম হচ্ছে এটা জি বিন্দু ভরকেন্দ্র। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে 20 প্লাস 30
ডিভাইডেড বাই 2, এটা মুখে মুখে করে ফেলার কথা আমার স্টুডেন্টরা, অবশ্যই করে ফেলার কথা, কারণ এগুলো আমি শিখিয়েছি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার 50 25, 40 20, 40 20। তাহলে দেখো, এখন আমার কাজ হচ্ছে জিডি এর দৈর্ঘ্য বের করা। তাহলে সুতরাং জিডি, জিডি সমান সমান কত হবে? √অফ ভুজ দৈর অন্তর করলে কত হবে? ভুজ দৈর অন্তর করলে হচ্ছে 20 - 25 স্কয়ার, প্লাস কোটি দৈর অন্তর কত হবে? কোটি দৈর অন্তর হবে 20 - 20 স্কয়ার। তাহলে দেখো আলটিমেটলি এখানে হবে হচ্ছে তা 5 × 5 = 25, তাহলে 5 একক, এটা অ্যান্সার। 5 একক, এটা অ্যান্সার। দেখো বুঝছো কিনা? ওকে, আমি আশা করছি বুঝতে পেরেছো তোমরা। দেখো এরপরে, এরপরে ম্যাথটা দেওয়া আছে, ডি নাম্বার ম্যাথটা কি বলছে? ডি নাম্বার ম্যাথ, ডি নাম্বার ম্যাথে বলছে 3 ডি। আমরা এখান থেকে স্টার্ট করি, হ্যাঁ। 3 ডি নাম্বার ম্যাথটা বলা আছে তোমার যে এবিসি ত্রিভুজের বিসি সি এ এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এত হলে এদের শীর্ষ ত্রিভুজের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো তো কি, কি একটা কোশ্চেন করছি, কি একটা কোশ্চেন করছে, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, এখনই আমাদেরকে কোশ্চেন করলো। ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করলাম এর মধ্যমা তিনটে দেওয়া আছে, এটা যে মধ্যমা তিনটা দেওয়া আছে হচ্ছে, মনে করো এটা হচ্ছে এ বি সি, এবং এখানে এর মধ্যমাগুলো দেওয়া আছে এটা, এটা, এটা। এই বিন্দুর স্থানে কত ধরলাম? ডি বিন্দু। এই বিন্দুর স্থানে কত ধরলাম? ই বিন্দু। এটা ধরলাম হচ্ছে এফ বিন্দু। প্রত্যেকটার স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,4, তাহলে এটা হবে হচ্ছে 2,4, 2,4। ই বিন্দুর সি এ এর মধ্যবিন্দু দেওয়া আছে হচ্ছে 5,0, 5,0। আবার এ বি এর মধ্যবিন্দু যে এফ বিন্দু সেটা দেওয়া আছে 4,-2, 4,-2। এখন কথা হচ্ছে আমাদের বের করতে বলছে যে শীর্ষ তিনটার স্থানাঙ্ক, শীর্ষ 3টার স্থানাঙ্ক। ধরে নিলাম এটা হচ্ছে x1, y1, এটা ধরে নিলাম x2, y2, এটা ধরে নিলাম x3, y3, x3, y3। এখন তোমরা অবশ্যই মানে শর্টকাট ট্রিক্সে বলে দিতে পারবা যে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে আপাতত করে ফেলি, হ্যাঁ। ট্রিক্সে এটাকে একটা কালার করে দেই, কালার করে দেই স্টাইল, স্টাইল করে দেই, হ্যাঁ, স্টাইল করে দেবো, স্টাইল। দেখো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অবশ্যই পারার কথা, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে মধ্যমাগুলো দেওয়া থাকলে তাহলে কি, কাছের সাথে কাছে যোগ, কাছের গুলা যোগ, তাহলে কাছের গুলা যোগ হলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোমার বুঝের ক্ষেত্রে আমরা হিসাব করবো বুঝ, তাহলে 4 প্লাস, আচ্ছা একবার করে দিই, হ্যাঁ। তাহলে হবে হচ্ছে কাছের সাথে কাছে যোগ, তাহলে এখানে হবে হচ্ছে 4 + 5 কত? 9, 9 থেকে 2 গেলে 7, 7। তাহলে 7, কোটির ক্ষেত্রে কি হবে? এই দুইটা যোগ, কোটির কোটি যোগ, তাহলে -2, -2, -4, তার মানে এটা হচ্ছে -6। এ বিন্দু এটা হবে, বি বিন্দু এটা হবে। এটা করতেছি আমরা ট্রিক্সে করতেছি। এটা কিন্তু আবার সিকিউতে অ্যাপ্লিকেবল নয়, মানে খুব বড় সিকিউতে, যেমন 3 মার্কের বা 4 মার্কের সিকিউতে এটা অ্যাপ্লিকেবল করলে মানে একটু মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, স্যাররা কেটে দিতে পারে। দেখো তারপরে, তাহলে অনুরূপ ভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কাছের সাথে কাছে যোগ, কাছে কাছে কোনটা আছে? এই দুইটা, তাহলে 6 - 5, তাহলে হবে হচ্ছে 1, কমা, কোটির সাথে কোটি যোগ, তাহলে আহ এটা যোগ করলে হবে 2, 2 থেকে 0 গেলে 2 থাকবে, এটা থাকবে এটা। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি বিন্দুর ক্ষেত্রে হবে হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল, কত হবে? 5 2 7, 7-এর থেকে 4 গেলে 2, 7-এর থেকে 4 গেলে 3। আবার কোটির ক্ষেত্রে হবে হচ্ছে 4 আর 0 যোগ করলে 4 - 2, তার মানে হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6, 3 6 হবে। এখন আমরা তো দেখে ফেললাম যে মানে খুব সিম্পলি ট্রিক্স ট্রিক্স শিখেছি, আমরা ট্রিক্সের আলোকে করে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে একদম রিগোরিয়াস ফরম্যাটে কি হয়, কিভাবে কি হয়। দেখো এখানে এই ম্যাথটাকে দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে এখান থেকে ভর কেন্দ্র নির্ণয়ের মাধ্যমে, আরেকটা হচ্ছে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে, এটা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে করলাম। এখানে আমরা লিখতে পারি কিনা দেখো যে x1 + x3/2 = 5, এটা লিখতে পারি কিনা? যেহেতু এস এর মধ্যবিন্দু ই, তার মানে এই 5 সমান সমান কি হবে? 5 সমান সমান হবে এদের ভুজদ্বয়ের যোগফল / 2, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে
x1 প্লাস x3 ইকুয়াল টু 10। এটা একটা ইকুয়েশন লিখতে পারি। আবার দেখো কুটির ক্ষেত্রে কি লিখতে পারি, লিখতে পারি যে y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y1 প্লাস y3 ইকুয়াল টু 0। এটা লিখতে পারি। এগুলো এক একটা ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনটার নাম দিলাম হচ্ছে 1 নং, এটার নাম দিলাম হচ্ছে 2 নং। অনেকগুলো ইকুয়েশন বেরোবো। দেখো অনুরূপ ভাবে আমি আরো যদি ইকুয়েশন বের করি তাহলে কি লিখতে পারি, এই এবির ক্ষেত্রে দেখো, এবির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 = x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এখান থেকে লিখতে পারবো যে x1 প্লাস x2 ইকুয়াল টু 8। এটাকে একটা ইকুয়েশন নাম দিলাম, সেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আবার কুটির ক্ষেত্রে লিখতে পারবো, কুটির ক্ষেত্রে লিখতে পারবো -2 = y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে y1 প্লাস y2 ইকুয়াল টু -4। এটা একটা ইকুয়েশন নাম দিলাম, সেটা হচ্ছে 4 নং ইকুয়েশন। অনুরূপ ভাবে আরো আমি লিখতে পারবো যে এই বিসি এর ক্ষেত্রে দেখো, বিসি এর ক্ষেত্রে লিখতে পারবো যে 2 = x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে লিখতে পারবো যে x2 প্লাস x3 ইকুয়াল টু 4। তাহলে এই ইকুয়েশনটার নাম দিলাম হচ্ছে 5 নং ইকুয়েশন। অনেকগুলো ইকুয়েশন বেরোবে। আরো লিখতে পারি কুটির ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো। কুটির ক্ষেত্রে কি লিখতে পারি, কুটির ক্ষেত্রে দেখো আমি লিখতে পারি যে উপরে লিখতে পারি তোমার 4 = y2 প্লাস y3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে y2 প্লাস y3 সমান সমান হবে হচ্ছে 4 × 2 = 8। এটাকে এই ইকুয়েশনটার নাম দিলাম হচ্ছে 6 নং ইকুয়েশন। বহুত ইকুয়েশন দেখো। এখন আমাদের তাহলে এই ইকুয়েশন 6টা সলভ করে আমার এই 6টা ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো। আমি যদি এখন আমার কাজ হচ্ছে সলভ করা, এই ইকুয়েশনগুলো সলভ করা। দেখো এখান থেকে আমরা কোন দুইটা ইকুয়েশন সলভ করলে কিভাবে পাবো দেখো তো। আমরা যদি যদি তোমার ধরো 1 নং ইকুয়েশন থেকে কি পাই দেখো তো, 1 নং ইকুয়েশন থেকে ফ্রম 1 নং, 1 নং ইকুয়েশন থেকে লিখতে পারি কিনা যে এখানে x1 সমান সমান হবে হচ্ছে তোমার 10 - x3। এটা লিখতে পারি কিনা যে x1 সমান সমান হবে হচ্ছে 10 - x3। এটা লিখতে পারি। তাহলে দেখো এটা যদি লিখতে পারি তাহলে এই ভ্যালুটা, এই x1 এর ভ্যালুটা যদি আমি কোন সমীকরণে বসাই দেই দেখো, এটাকে নাম এটাকে ধরলাম হচ্ছে আমি 7 নং ইকুয়েশন। 7 নং ইকুয়েশন। এই x1 এর ভ্যালু যদি আমি বসাই দিই তোমার ধরো, x1 এর ভ্যালু যদি আমি এই 3 নং সমীকরণে বসাই দিই, 3 নং সমীকরণে বসাই দিলাম, তবে কি পাই দেখো তো। তাহলে পাবো হচ্ছে আমি ধরো 10 - x3 প্লাস x2 সমান সমান 8। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার x2 - x3 ইকুয়াল টু, যদি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে পাবো হচ্ছে -2। তাই কি না দেখো তো, -2 পাবো না। দেখো এই ইকুয়েশনের নাম দিলাম হচ্ছে আমি 8 নং ইকুয়েশন। অনেকগুলো ইকুয়েশন হবো, ভয় পেয়ে না, হ্যাঁ। সলভ করি জাস্ট দেখো। তাহলে এখন যদি আমি এই 8 নং ইকুয়েশন, আমি যদি এই 8 নং যোগ করি 5 নং ইকুয়েশন, 5 নং ইকুয়েশন দেখো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যোগ করি তবে কি পাবো দেখো তো। এটা আর এটা যোগ করলে কি পাবো, এটা আর এটা যোগ করবো, যোগ করলে কি পাবো দেখো তো, y2 x3 কাটা যাবে, তাহলে তো পাবো হচ্ছে 2x2 সমান সমান, তাহলে যোগ করলে কত কত আসবে দেখো তো, 2 আসবে ওই পাশে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে তোমার x2 সমান সমান 1, x2 সমান সমান 1 পাবো। দেখো x2 সমান সমান 1 পাবো। এটা পাইলাম হচ্ছে x2 সমান সমান 1, x2 সমান সমান 1। এখন দেখো এই x2 এর ভ্যালুটা, এই x2 এর ভ্যালুটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, এই x2 এর ভ্যালুটা যদি আমি x2 এর ভ্যালুটা যদি বসাই দিই আমি যে এই 3 নং ইকুয়েশনে বসাই দিই, 3 নং ইকুয়েশনে বসাই দিলে আমি দেখো তো, 3 নং ইকুয়েশনে বসাই দিলে আমি পাবো কি যে x1 প্লাস x2 এর ভ্যালু কত, 1 সমান সমান 8। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x1 সমান সমান 7, x1 সমান সমান 7। তাহলে এটা পেয়ে গেলাম, x1 সমান সমান 7 পেয়ে গেলাম। দেখো এখন এই x1 এর ভ্যালুটা যদি আমি আবার এই 7 নং ইকুয়েশনে বসাই দেই, দেখো ঘাবড়ে যায় না, ঘাবড়ে যায় না, হ্যাঁ ঘাবড়ে যায় না। দেখো এই
x1 এর ভ্যালুটা যদি আমি যে কোনো ইকুয়েশনে বসাতে পারো, তুমি 7 নং বসাতে পারো, আবার যদি 1 নং চাও 1 নং বসাতে পারো, আমার দরকার কি x3 ভ্যালুটা। আমি এই ভ্যালুটা বসাইলাম হচ্ছে তোমার 1 নং ইকুয়েশনে বসাইলাম। 1 নং ইকুয়েশনে বসালে কি পাবো দেখো তো। 1 নং ইকুয়েশনে বসালে কি পাবো, পাবো হচ্ছে তোমার যে 7 + x3 ইকুয়াল টু দেওয়া আছে 10। তার মানে এখান থেকে পাবো হচ্ছে x3 সমান সমান 3। x3 সমান সমান 3। দেখো পাইলাম হচ্ছে এটা। তার মানে আমি বুঝগুলা পেয়ে গেছি, তিনোটা বুঝ পেয়ে গেছি, তিনোটা বুঝ পেয়ে গেছি। এখন এখন আমার কাজ হচ্ছে কুটি বের করা, কুটিগুলা বের করা, কুটিগুলা বের করা। দেখো এখানে একটু হিবিজিবি করে লিখতেছি, একটু ইয়ে হয় না, হতাশ হয় না। আমি ভিন্ন জগৎ থেকে কিছু লিখিনি, সব এখান থেকে লিখতেছি, জায়গা কম যার জন্য এখান থেকে লিখতেছি। দেখো এখন দেখো আমি করব হচ্ছে কুটির ক্ষেত্রে। এখন কুটির ক্ষেত্রে কি করতে পারি দেখো, আমি যদি করি হচ্ছে যে ফ্রম 2 নং, ফ্রম 2 নং, ফ্রম 2 নং, 2 নং থেকে আমি কি লিখতে পারি দেখো তো। 2 নং থেকে কি লিখতে পারি, 2 নং থেকে আমি কি লিখতে পারি দেখো, দেখো দেখো তাহলে, সরি, সরি, সরি। দেখো তাহলে এখন আমরা দেখবো হচ্ছে যে 2 নং সমীকরণ থেকে কি পাই দেখো তো। 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি কিনা যে, 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি কিনা যে y1 ইকুয়াল টু -y3। দেখো তো এটা লিখতে পারি কিনা। তুমি এখান থেকে y3 বের করতে পারতা, অথবা আমি যদি লিখতাম যে y3 সমান সমান -y1। হ্যাঁ, ইচ্ছা যে কোনো একটা লিখলাম। তাহলে এখন এই y1 এর ভ্যালুটা যদি আমি এই এই y1 এর ভ্যালুটা আমি বসাই দিলাম হচ্ছে তোমার 4 নং সমীকরণে, 4 নং সমীকরণে বসাই দিলাম। 4 নং সমীকরণে আমি বসাই দিলে কি পাই দেখো তো, পাই হচ্ছে -y3 প্লাস y2 ইকুয়াল টু -4। তাহলে এখানে যদি আমি গুণ করি, ইয়ে করি, ক্যালকুলেশন করি, তাহলে এটা লিখতে পারবো যে y2। আচ্ছা আমি এটাকে এই পাশে লিখি। এখান থেকে লিখতে পারবো যে y2 -y3 ইকুয়াল টু -4। দেখো এটা লিখতে পারবো কিনা। এটা লিখতে পারবো। এই ইকুয়েশনটার নাম দিলাম হচ্ছে আমি, এই ইকুয়েশনটার নাম দিলাম হচ্ছে 9 নম্বর ইকুয়েশন, 9 নং ইকুয়েশন। দেখো এখন এই 9 নং ইকুয়েশন আর এই 6 নং ইকুয়েশন যদি যোগ করি, 9 নং ইকুয়েশন প্লাস 6 নং ইকুয়েশন করলে আমি কি পাবো দেখো তো। এখান থেকে পাবো হচ্ছে তাহলে y3 কাটা থাকবে হচ্ছে 2 × y2 ইকুয়াল টু, যদি যোগ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4। দেখো ডান পক্ষে এখানে 8 প্লাস -4, তাহলে 4 পাবো। এখান থেকে আমরা পাবো হচ্ছে y2, y2 সমান সমান পাবো হচ্ছে 2। তাহলে y2 এর ভ্যালু পাইলাম 2। এখন এই y2 এর ভ্যালু যদি আমি, এই y2 এর ভ্যালু যদি আমি বসাই দিই হচ্ছে তোমার, আহ এই বসাই দাও, বসাই দিলাম হচ্ছে তোমার ধরো এই আইএক্স সমীকরণে যদি বসাই, y2 এর ভ্যালু দিয়ে এই আইএক্স সমীকরণে বসাই, তবে কি পাবো দেখো তো। আইএক্স সমীকরণে বা 9 নং সমীকরণে যদি বসাই, তবে আমি পাবো হচ্ছে y2 এর ভ্যালু যদি বসাই দিই, তাহলে পাবো হচ্ছে এখান থেকে, এইখান থেকে পাবো হচ্ছে তোমার, পাবো হচ্ছে তোমার যে আহ 2 - y3 ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে আমরা, তাহলে এখান থেকে আমরা y3 এর ভ্যালু কি পাবো, y3 কে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। দেখো তাহলে এটা পাবো হচ্ছে 6। y3 ভ্যালু পাইলাম 6। এখন দরকার কি y1 না। দেখো এই y3 ভ্যালু যদি আমি বসাই দেই 4 নং সমীকরণে, এটা কয় নং সমীকরণে দিছি গো, আইএক্স, হ্যাঁ দেখো, আমি যদি এই ভ্যালুটা যদি, এই ভ্যালুটা যদি যে কোনো একটা সমীকরণ, y1 দরকার না, দেখো আমি এখন এটা করব না, এটা না করি, তাহলে y1 এর ভ্যালু, y3 ভ্যালুটা পাইলাম। এখন এই y2 এর ভ্যালুটা যদি আমি আবার, y2 এর ভ্যালু যদি আবার আমি 1 নং ইকুয়েশনে বসাই দিই, এই কি বলে 4 নং ইকুয়েশনে বসাই দিই, তখন কি পাবো দেখো তো। যদি 4 নং ইকুয়েশনে বসাই তখন কি পাবো, পাবো হচ্ছে y1 ইকুয়াল টু -4, -4, তাহলে কি এখানে কি হবে -2, -2। তাহলে এখান থেকে কি পাইলাম দেখো তো, পাইলাম হচ্ছে -6, -6। সুতরাং y1 এর একটা ভ্যালু পাইলাম হচ্ছে -6। আলটিমেটলি দেখো আমি তিনোটা বিন্দুর কি কুটিগুলা পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি আমার স্থানাঙ্কগুলা কি কি হয় দেখো তো, স্থানাঙ্কগুলা কি কি হয়। এটাকে একটু সরাই সরাই, আমি একটা অন্য পেন ইউজ করি। দেখো অন্য পেন ইউজ করি, অন্য পেন ইউজ করি। তাহলে দেখো আমি আলটিমেটলি স্থানাঙ্কগুলা কি পাই দেখো। তাহলে আমি লিখতে পারি কিনা যে এ বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার কি ধরছি, x1 y1, x1 এর ভ্যালু কত পাইছি 1, x1 এর ভ্যালু কত পাইছি দেখো তো 7, 7 কমা y1 এর ভ্যালু কত পাইছি -6,
এবং বি এর ভ্যালু কি পাবো দেখো তো, বি এর ভ্যালু পাবো হচ্ছে x2 y2, x2 হিসেবে পাইছি হচ্ছে 1, আর y2 হিসেবে কি পাইছি, y2 হিসেবে পাইছি হচ্ছে -6। এবং সি এর ভ্যালু কি পাবো দেখো তো, সি এর স্থানাঙ্ক পাবো হচ্ছে x3 y3, x3 ভ্যালু পাইছি হচ্ছে 3, আর y3 ভ্যালু পাইছি হচ্ছে 6। দেখো এইটাই অ্যান্সার। আমরা এইটা দেখেছিলাম হচ্ছে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে, কিন্তু এটাই অ্যান্সার পেয়েছিলাম। এটাই অ্যান্সার। যদি তোমাকে 3 মার্ক অথবা 4 মার্কের কোশ্চেন দেয়, তবে তুমি এই প্রসেসে করার চেষ্টা করবে। দেখো এখন আমরা অন্য আরেকটা প্রসেসে করা ট্রাই করব। অন্য আরেকটা প্রসেসে একটু দেখবো, মানে যদি ইচ্ছা তোমার, ইচ্ছা যেটাতে তুমি করতে পারো, আমরা ওই প্রসেসটাও একটু দেখে রাখবো। দেখো ওই প্রসেসে হচ্ছে কোনটা, ডি নাম্বার ম্যাথটা আবার একটু দেখবো। একটু দেখবো, একটু, খুব বেশি না, একটু দেখবো। দেখো তাহলে আমরা আমরা কি করতে পারি, আমরা যদি এই ত্রিভুজটা আঁকি, দেখো ত্রিভুজটা যদি আঁকি, একটু দ্রুত দেখি। তাহলে ত্রিভুজটা যদি আঁকি এবং এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার, ধরো এই মধ্য পয়েন্ট গুলা দেওয়া আছে, মধ্য পয়েন্ট গুলা দেওয়া আছে। মধ্য পয়েন্ট মনে করলাম এই পয়েন্টটা দেওয়া আছে, বিসি এর মধ্যবিন্দু মনে করলাম এ, বি, সি, বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে এটা, যে এই বিন্দু ধরলাম হচ্ছে ডি বিন্দু, যেটা স্থানাঙ্ক দেওয়া আছে 2,4। এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ই ধরলাম, দেওয়া আছে 5,0। এফ দেওয়া আছে তোমার 4, -2। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা এইখান থেকে একটা লম্ব টানলাম এবং এইখানে একটা বিন্দু দিলাম, যেটা হচ্ছে জি, মানে কি ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি পাই দেখো তো, ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাবো কি, পাবো কিনা, যে এই যে কিছুক্ষণ আগে একটা সূত্র দেখাইলাম যে মধ্যবিন্দু গুলার স্থানাঙ্ক দেওয়া থাকলে ভর কেন্দ্রের ক্ষেত্রে কি হয়, তিনোটার যোগ মানে ভুজগুলার যোগ বাই 3। তাহলে ভুজগুলার যোগ কি হবে, 5 + 4 + 2 ÷ 3, কোটির ক্ষেত্রে হচ্ছে -2 + 0 + 4 ÷ 3। তার মানে আলটিমেটলি আমি জি অথবা ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম এখানে 5, 4, 9, 9, আর 2 যোগ করলে কত হয়, 11/3, কমা কমা এখানে কোটির ক্ষেত্রে কি পাই দেখো তো, কোটির ক্ষেত্রে পাবো হচ্ছে 2/3। তার মানে আমি ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম এটা। এখন দেখো লক্ষ্য করে দেখো, ভর কেন্দ্র যদি এটা হয় তাহলে, এটা যদি ভর কেন্দ্র হয় তাহলে এটা কি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবো না, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমরা এই স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, এখানে ধরে নিলাম x2, y2, এখানে ধরে নিলাম x3, y3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কিনা যে ভর কেন্দ্রের বোস 11/3 সমান সমান, এটাকে ধরে নিলাম m1, এটাকে ধরে নিলাম m2। তাহলে m1 2 × x2 হবে, x2 হিসেবে কি আছে 2, প্লাস m2 হিসেবে আছে হচ্ছে 1 × x1 হিসেবে আছে হচ্ছে x1/3। তাহলে এটা বাদ, বাদ গেলে আলটিমেটলি পাবো কি দেখো তো, 11। তার মানে আমরা পাবো হচ্ছে x1 এর ভ্যালু পাবো হচ্ছে তোমার 11 - 4, তাহলে পাবো হচ্ছে 7। এখন কুটির ক্ষেত্রে কি হবে, কুটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো, সুতরাং কুটির ক্ষেত্রে লিখতে পারবো 2/3 হবে হচ্ছে তোমার, ধরো 2/3 = 2 × 4 + 1 × y1/3। তাহলে এখান থেকে 3 বাদ গেলে তাহলে আমরা y1 এর ভ্যালু পাবো হচ্ছে তোমার, ধরো 2 - 8, এটা পাবো হচ্ছে -6। আলটিমেটলি দেখো, তার মানে আমি এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, 7, -6, 7, -6 এটা পাইলাম এ বিন্দুর স্থানাঙ্ক। অনুরূপ ভাবে আমরা কি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক পাবো না, দেখো তো প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক পাবো কিনা। অনুরূপ ভাবে যদি আমি এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে একটা মধ্যমা আঁকি, এখান থেকে একটা মধ্যমা আঁকি, এই বিষয়টা, এই কেসটা অবলম্বন করে আমরা এখান থেকে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। কারণ কি, এটাও 2:1, এটাও 2:1। তাহলে এখান থেকে আমরা এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এটাও একটা ওয়ে, এটাতে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। এটা দিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বাকি দুইটা কেস যেমন বি এবং সি, এটা তোমরা নিজেরা বের করে নিবা এই প্রসেসেও, অ্যাজ ইউর উইশ, যেটাতে তুমি ইচ্ছা প্রকাশ করতে পারো যে আমি যেটা দিয়ে করতে পারো। ওকে, দেখো এরপরে, দেখো ই নাম্বার ম্যাথটা কি বলছে। ই নাম্বার ম্যাথটা দেখো, ই নাম্বার ম্যাথে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে এবং এই ত্রিভুজের, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন প্রশ্নে বলছে যে জি, হচ্ছে এ বি সি এর ভরকেন্দ্র, মানলাম। ডি বিসি এর মধ্যবিন্দু, এডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এবং
ইবি লম্ব বিসি, ইবি লম্ব বিসি, ইবি লম্ব বিসি, ইবি লম্ব বিসি, আচ্ছা যাই হোক এটা লম্ব। দেখাও যে জি বিন্দুটি এডি মধ্যমাকে, এডি মধ্যমাকে 2:1 অনুপাত অন্তর্বিভক্ত করে। দেখো তো এটা কি আমরা যেহেতু জানি যে 2:1 অনুপাত অন্তর্বিভক্ত করে, এটা বলছে যে এটা প্রমাণ করে দেখাও আসলে অন্তর্বিভক্ত করে কিনা। দেখো তাহলে এখান থেকে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো বলো তো? ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে যেহেতু ডি হচ্ছে এই বি এবং সি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারবো ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই টু, ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই টু। কুটির ক্ষেত্রে হচ্ছে কুটি দ্বয়ের যোগফল, কুটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই টু। তার মানে আলটিমেটলি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 8, 4, 2, তাহলে 4,2। আশা করি ক্লিয়ার যে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা। এখন বলো যে জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো তো জি বিন্দুর স্থানাঙ্ক, জি কি? জি হচ্ছে এই ত্রিভুজটার ভরকেন্দ্র, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? যে ভুজ তিনটার যোগফল বাই তিন, তাহলে 3+2+6, ভুজ তিনটার যোগফল বাই তিন, কোটি তিনটার যোগফল বাই তিন, কোটি তিনটার যোগফল বাই তিন। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি জি এর স্থানাঙ্ক পাবো হচ্ছে তোমার এখানে 5, 5 আর 6, 11/3, 11/3 এখানে পাবো হচ্ছে 6, 9, 9, এটা 3 হবে, 11/3, 3। আশা করি বুঝতে পেরেছো ডি বিন্দু বের করা এবং জি বিন্দু বের করা। দেখো আমরা একদম সহজ হয়ে গেল বিষয়টা। এখন এখন মানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইলো যে কেসটা মনে করো এমন যে এটা হচ্ছে জি বিন্দুটা, জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে, এটা মনে করো জি বিন্দুটা, এই সরি এটা ডি বিন্দুটা, এটা মনে করো ডি বিন্দুটা যার স্থানাঙ্ক কিনা 4,2। এটা মনে করো এ বিন্দুটা দেওয়া আছে যেটা কিনা 3,5। এটা দেওয়া আছে মনে করো জি বিন্দুটা, জি বিন্দুর স্থানাঙ্ক কত কত দেওয়া আছে? 4,2। এখন আমাকে বের করতে বলছে যে এই জি বিন্দুটা এই এডি রেখাকে কত অনুপাত অন্তর্বিভক্ত করে এটা দেখাও। জি বিন্দুটি এডি রেখাকে 2:1 অনুপাত অন্তর্বিভক্ত করে এটা দেখাতে বলছে। ধরে নিলাম এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, তাহলে আমাকে দেখাতে হবে M1:M2, অর্থাৎ M1 ডিভাইডেড বাই, আমাকে দেখাতে হবে আমাকে M1 ডিভাইডেড বাই M2 হোয়াট, এটা আমাকে দেখাইতে হবে। আশা করি আমার যে রিজন বা উদ্দেশ্য এটা বুঝতে পারছো তোমরা। আশা করি বুঝতে পেরেছো যে আমার উদ্দেশ্যটা কি। দেখো এখান থেকে আমরা তাহলে তাহলে আমরা লিখতে পারবো, তাহলে লিখতে পারবো যে সুতরাং, সুতরাং আমরা লিখতে পারবো যে 4 = দেখো আমরা লিখতে পারবো 4 = এখান থেকে এই 4 সমান সমান কি লিখতে পারবো? 4 = লিখতে পারবো যে M1 × 4, M1 × 4 প্লাস M2, M2 × 3 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি পাই দেখো তো? পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে তোমার 4M1 প্লাস 3M2 = 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 4M1 প্লাস 4M2, তাই কি না? দেখো তো এই 4M এটা এটা কাটা যায় না, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার, এখান থেকে কি পাই? তাহলে পাই হচ্ছে তোমার M2, দেখো এখানে থাকবে হচ্ছে 3M2, আর এখানে থাকবে হচ্ছে 4M2, এই এটা তো হইলো না, এই কেসটা তো একটু ব্যতিক্রম হয়ে গেল না। কি লিখলাম? 4 এই সি সি সি, সরি, সরি, আমি কি লিখছি এটা? দেখো তো এটা আমি কি লিখছি? সরি, দেখো এটা, এটা হবে না। দেখো আমি লিখছি হচ্ছে, আমি পাইছি হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক পাইছি হচ্ছে এটা, আর আমি জি বিন্দুর ক্ষেত্রে লিখছি এটাই। সরি ফর দ্যাট। দেখো তাহলে এখানে হবে হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11/3, 3। তাহলে আমরা লিখতে পারবো যে 11/3 সমান সমান এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি আর গুণ করে দিই তবে কি পাই দেখো তো? আর গুণ করলে পাবো হচ্ছে 11M1 প্লাস 11M2 পাবো হচ্ছে তোমার এখানে তাহলে 3, 4, 12, 12M1 প্লাস 3, 3, 9, 9M2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তবে কি পাই দেখো তো? এখান থেকে পাবো হচ্ছে আমরা M1 এর ক্ষেত্রে যদি ওই পাশে নিয়ে যাই সবগুলাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে তোমার একটা এম ওয়ান, আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই M1 পাবো হচ্ছে তোমার 9 থেকে 2 গেলে 2M2, তাই কিনা দেখো তো?
জাস্ট কি করছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি, আর এটাকে এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি। তাহলে কি 12টা এম আছে, M1, আর 11টা M1, তাহলে কি মাইনাস করলে বলছি শুধু M1, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 11টা M2 আর 9টা, তাহলে কি এটা পাইলাম। তাহলে আলটিমেটলি দেখো তো আমি M1 / M2 সমান সমান কি পাই, 2। তাহলে আমি লিখতে পারি কিনা যে, সুতরাং লিখতে পারি কিনা যে M1 / M2 ইকুয়াল টু হবে হচ্ছে, এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এটা হবে হচ্ছে এম কি বলে, এটা হবে হচ্ছে 2:1। এটা লিখতে পারি কিনা, পারি লিখতে? অবশ্যই পারি, অবশ্যই পারি। দেখো তুমি যদি এই কেসটা আমরা দেখালাম শুধু বুঝ দিয়ে না, বুঝের ক্ষেত্রে তুমি কোটির ক্ষেত্রে চিন্তা করো, কোটির ক্ষেত্রে দেখো এটা আসবে, তাহলে কোটির ক্ষেত্রে দেখি কি আসে। যে কোটির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে 3 = লিখতে পারি আমরা, 3 = লিখতে পারি 4M1 প্লাস, সরি কোটি যেহেতু দেখাচ্ছি তাহলে হবে হচ্ছে না সরি, এটা হবে যে তাহলে 2M1 প্লাস 5M2 ডিভাইডেড বাই M1 + M2। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2M1 + 5M2 ইকুয়াল টু 3M1 + 3M2, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে হচ্ছে তোমার ধরো আহ, এই 5কে যদি এই 3কে যদি এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে M1, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি সমান সমান হবে হচ্ছে তোমার 2M2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে M1 / M2 ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকেও দেখাতে পারলাম M1:M2 সমান সমান 2:1। অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে, অর্থাৎ যে বিন্দুটি এডি রেখাকে 2:1 অনুপাত অন্তর্ভুক্ত করে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখি তারপরে কি আছে। দেখো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার কি আছে, দেখো এরপরে উদাহরণ 4, দেখো উদাহরণ 4-এ কি বলা আছে। দেখো আমরা টাইপ ভিত্তিক যেহেতু করতেছি মানে এরপরে উদাহরণ হয়তো 4টা করাইলে আর সুবিধা হবে, এই জন্য মূলত উদাহরণ 4টা দেওয়া। বিষয়টা এমন না যে মানে শুধু মন গড়া ভাবে দিয়ে দিছি, এটা টাইপ ওয়াইজ সাজানো। দেখো উদাহরণ 4-এ দেওয়া আছে, কোন সামান্তরিকের একটি কোণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যদি এটা হয়, একটি কোণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যদি এটা হয়, এবং এটা হয় এর তৃতীয় শীর্ষ, এত হলো চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। এর চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আমরা, আচ্ছা এটা করার আগে একটা কনসেপ্ট মাথায় বিল্ড আপ করো, একটা কনসেপ্ট মাথায় বিল্ড আপ করে রাখো। মনে করো একটা চতুর্ভুজ আছে, এটা শুধু সামান্তরিকের না। দাঁড়াও একটা ব্লাঙ্ক পেজ নিয়ে আসি। দেখো এখানে করে দিই এটা। দেখো এটা কনসেপ্ট হচ্ছে এমন যে, যে চতুর্ভুজের চতুর্ভুজের তিনটি শীর্ষ দেওয়া থাকলে, দেওয়া থাকলে চতুর্থ শীর্ষের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় মানে এই টাইটেলটা হচ্ছে এমন যে, একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমরা চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ধরো চতুর্ভুজটা এমন না যে ওই এটা সামান্তরিক হতে হবে, বর্গ হতে হবে, আয়তক্ষেত্র হতে হবে, বিষয়টা এমন না। একটা চতুর্ভুজ, র্যান্ডম একটা চতুর্ভুজ, আমরা র্যান্ডম একটা চতুর্ভুজ আঁকি, হ্যাঁ। ধরো একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকলাম, একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকলাম, একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকলাম। তাহলে দেখো এখান থেকে একটা কর্ণ দিলাম এইখানে, আর একটা কর্ণ দিলাম এখানে, একটা কর্ণ দিলাম এখানে, আর একটা কর্ণ দিলাম এখানে। তাহলে দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো, মনে করো এই বিন্দুটা দেওয়া আছে X1, Y1, বি বিন্দুটা দেওয়া আছে X2, Y2, সি বিন্দুটা দেওয়া আছে X3, Y3, এখন আমাকে প্রশ্ন বলছে যে তুমি বের করো যে এই শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করো। ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো আমি এই ডি এর স্থানাঙ্ক ধরে নিলাম X4, Y4, আমরা একটা শর্টকাট মানে ট্রিক্স বানানোর চেষ্টা করবো, যেটাতে আমরা মানে এক দাগে করে ফেলতে পারবো, মানে দেখি প্রশ্নে এমসিকিউতে আসলে মানে সেকেন্ড তুরিতে করে দিবে একদম। দেখো তাহলে এটা কি করা যায়। দেখো এখানে এসি কোণের মধ্যবিন্দুটা কি, এটা না, এসি কোণের মধ্যবিন্দু ধরলাম হচ্ছে ও। ও বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, দেখো তো ও বিন্দুটির স্থানাঙ্ক এটা হবে না, যেহেতু এসি এর এ এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু, তাহলে
ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y3 ডিভাইডেড বাই টু এটা হবে হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক। একটা বিষয় লক্ষ্য করলে দেখবা যে আবার এই ও বিন্দুটা কি এই বিডি এর মধ্যবিন্দু না? এই ও বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু, মাস্ট বিডি এর মধ্যবিন্দু, যেহেতু এটাও কোণ এই বিন্দু সেট করছে। তাহলে ও বিন্দু যদি বিডি এর মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি কিনা, সুতরাং লিখতে পারি কিনা যে x2 প্লাস x4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এর বুঝ কত পাইছি এটা, এটা লিখতে পারি তাহলে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2। তাহলে 2 2 বাদ গেলে আলটিমেটলি আমার দরকার কি x4। তাহলে এখান থেকে আমি x4 এর ভ্যালু কত পাই দেখো তো। x4 সমান সমান পাবো হচ্ছে x1 প্লাস x3 মাইনাস x2। অনুরূপ ভাবে তুমি যদি ক্যালকুলেশন করো যে কুটির ক্ষেত্রে, তাহলে কুটির ক্ষেত্রে আমি লিখতে পারি যে y, কুটির ক্ষেত্রে লিখতে পারি y2 প্লাস y4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2। 2 2 কাটা, তাহলে আমার দরকার হচ্ছে y4। তাহলে y4 সমান সমান লিখতে পারবা y1 প্লাস y3 মাইনাস y2। এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা। এখন দেখো তাহলে আমার মানে এটা মনে রাখবো কিভাবে দেখো তাহলে মনে রাখবা কিভাবে। তার মানে আমি আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে তোমার যে, দেখো কিভাবে মনে রাখবা। এই যে যে কিছুক্ষণ আগে তোমাদের একটা কেস পড়াইলাম, ওই যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই শীর্ষগুলোর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে কি পড়াইলাম যে দূরের সাথে দূরে যোগ মাইনাস, মানে কি বলে কাছের সাথে কাছে, যেটা কাছে আছে সেটা যোগ আর যেটা দূরে আছে সেটা বিয়োগ। কেসটা হচ্ছে এমন, দেখো এই ডি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো যে আমরা এই তিনটা পয়েন্টের কথা চিন্তা করো যে এ বি সি, এর ক্ষেত্রে কোন দুইটা পয়েন্ট কাছে আছে দেখো তো। এই দুইটা পয়েন্ট বেশি কাছে না, কাছে না? এই দুইটার যোগ হবে, তাহলে যোগ করলে কি হবে x1 প্লাস x3। আমরা ভুজের ক্ষেত্রে হিসাব করতেছি আগে, তারপরে কোটি। তাহলে কি এটা দূরে আছে যেহেতু এটা বিয়োগ হবে -x2। দেখো বিষয়টা এমন, প্রমাণ করে দেখালাম। অনুরূপ ভাবে আমরা যদি কুটির ক্ষেত্রে চিন্তা করি তাহলে কুটির ক্ষেত্রে যোগ হবে y1 প্লাস y3 মাইনাস y2। একদম ক্লিয়ার হওয়ার কথা, একদম ক্লিয়ার হওয়ার কথা। আমি কিচ্ছু করিনি, জাস্ট একদম ট্রিক্স এর মাধ্যমে কিভাবে মাথায় রাখবে এটাও বলে দিলাম কিভাবে মাথায় রাখবে এটাও বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা কি এমসিকিউতে যদি দেখো যে কোনো একটা চতুর্ভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, চতুর্থ শীর্ষ স্থানাঙ্ক বের করতে বলছে, একদম মানে 10 সেকেন্ডে অ্যান্সার যাতে হয়, 10 সেকেন্ডে অ্যান্সার যাতে হয়, বেশি যাতে না লাগে। দেখো এইরূপই একটা ম্যাথ ছিল ওইটা। দেখো উদাহরণ 4 কি বলছে, উদাহরণ 4 কি বলছে, বলছে কোন একটা সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা কর্ণের প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক দেওয়া আছে এবং তৃতীয় শীর্ষের দেওয়া আছে, চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কি হবে। মনে করো একটা সামান্তরিক আছে, এটা হ্যাঁ, এটা সামান্তরিক আছে, একটা সামান্তরিক আছে। সামান্তরিকটা মনে করো এমন, মনে করো এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের মনে করো এ একটা কর্ণ, সি একটা কর্ণ, এবং এটা হচ্ছে বি বিন্দুটা, এটা হচ্ছে ডি বিন্দুটা। এটা হচ্ছে একটা কর্ণ, যে এখান থেকে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ ধরে নিলাম। তাহলে দেখো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 3, -4। আবার বলে দিচ্ছে যে একটি কর্ণের প্রান্তবিন্দু, তার মানে কি কর্ণের প্রান্তবিন্দু বলতে কি এটা হবে তাহলে সি বিন্দুটা দেওয়া আছে -6,5। ওকে, এবং তৃতীয় শীর্ষ হয় ডি হয় বি, তোমার ইচ্ছা, একদম মনের মতো করে দিয়ে দাও কোনটা। আচ্ছা ধরে নিলাম আমরা এটা বি দেওয়া আছে -2, -1, একদম মনের মতো, তুমি ডিও ধরতে পারতা, কোনো সমস্যা নাই। দেখো তাহলে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বলো, ট্রিক্সের মাধ্যমে বলো যে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। ট্রিক্সের মাধ্যমে বলবো, ট্রিক্সের মাধ্যমে আমরা দেখি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে কাছের সাথে কাছের যোগ, এর সাথে কাছের দুইটা আছে, তাহলে যোগ হবে তোমার 3 - 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, +2/2। হ্যাঁ এটা ডিভাইডেড হবে না, 2 কমা, কোটির ক্ষেত্রে কি হবে, কোটির ক্ষেত্রে হচ্ছে -4 +5, মাইনাস মাইনাসে +1। দেখো আলটিমেটলি কি হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে আমি আহ, এটা পাবো হচ্ছে -3, তাহলে -1, এটা পাবো হচ্ছে 1, 2, 2। তাহলে আলটিমেটলি ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার কথা হচ্ছে আমার এটা, যে -1, 2। এখন আমরা দেখি তাহলে যে আমাদের মানে এটা তো হচ্ছে ট্রিক্স এর মাধ্যমে করলাম, এমসিকিউতে আসলে করলাম, বাট যদি সিকিউতে আসে যেমন 4 মার্কের কোশ্চেন বা 3 মার্কের কোশ্চেন, সেক্ষেত্রে তো আর এটা করলে তোমাকে মার্ক দিবে না। তাহলে সেক্ষেত্রে কিভাবে করবো দেখো।
সেক্ষেত্রে হচ্ছে বলো যে এই যে যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটা যেহেতু মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক অবশ্যই অবশ্যই এটা হবে যে আহ মধ্যবিন্দু ধরে নিলাম আমরা, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম ও। ও তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3 - 6 ডিভাইড বাই 2 যোগ -4 + 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ও বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে আমি -3 - 3 - 3/2, -3/2 কমা, আর এখানে স্থানাঙ্ক পাবো হচ্ছে আমি হাফ। হাফ। তাহলে দেখো, এখন লক্ষ্য করে দেখো, তাহলে ও বিন্দুটা কি আবার এই বিডি এরও মধ্যবিন্দু না? বিডি রেখারও মধ্যবিন্দু ও বিন্দু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং -3/2 ইকুয়াল টু -2। দেখো এই বিন্দু ডি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই ধরি, তাহলে কি লিখতে পারবো? -2 + x/2। তাহলে টু টু কাটা, এখান থেকে আলটিমেটলি পাবো হচ্ছে আমি এক্স এর ভ্যালু পাবো হচ্ছে, দেখো এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে -1, এটা পাবো হচ্ছে এক্স এর ভ্যালু। আবার যদি আমি লিখতে পারি যে, আবার লিখতে পারি কুটির ক্ষেত্রে লিখতে পারি যে হাফ সমান লিখতে পারি যে হাফ সমান লিখতে পারি -1 + y/2, টু টু কাটা। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান হবে হচ্ছে তোমার, এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে 1, ওয়াই সমান সমান 1। ওয়াই সমান সমান, এই সরি, ওয়াই সমান সমান 1 কেন হবে, কি বলি না বলি, ওয়াই সমান সমান 1 কেন হবে? ওয়াই সমান সমান দেখো, এই ওয়ানটাকে এই পাশে আসলে কি, তাহলে কি 2 হবে না? 2 হবে, ওয়াই সমান সমান 2। তার মানে কি আলটিমেটলি আমি স্থানাঙ্ক পাইলাম হচ্ছে ডি বিন্দুর যে -1,2। দেখো এটার সাথে ওইটা মিলে গেছে, এটাই অ্যান্সার। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? একটা কনসেপ্টই জাস্ট যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ছাড়া আর কিছু না। এই কনসেপ্টটা কি ধরে গেলাম। দেখো এরপরে, এরপরে কি আছে দেখি। দেখো এরপরে তোমাদের অনুশীলনী 4-এর এ নাম্বার ম্যাথটা দেখো, অনুশীলনী 4-এর এ। ক্লাসটা একটু লেংদি হলে মন খারাপ করিও না, হ্যাঁ? কারণ হচ্ছে আমরা মানে টাইপ ওয়াইজ তো টাইপ গুলো শেষ করে দিব। একটা টাইপ যদি শেষ না করে দেয়, ওই টাইপটা থেকে পরবর্তীতে আবার স্টার্ট করলে বিষয়টা তোমাদের নিজেরই কষ্ট হবে। তার চেয়ে আমরা একটা টাইপ শেষ করে দেবো। দেখো বলছে, দেখো এ নাম্বার ম্যাথে দেখো এই ম্যাথগুলো সাধারণত কোথাও আসে নাই, বাট স্টিল মানে যদি দেই দেই, আমরা সবকিছু কমপ্লিট করবো ইনশাল্লাহ। দেখো এ বি সি ডি রম্বসের এ সি এবং বি শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত, বি ও ডি শীর্ষদের স্থানাঙ্ক নির্ণয় করো এবং প্রমাণ করো যে রম্বসটি বর্গ নয়। প্রমাণ করো যে রম্বসটি বর্গ নয়। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে যে শীর্ষ তিনটে স্থানাঙ্ক বের করতে হবে, দুইটা শীর্ষ স্থানাঙ্ক বের করতে হবে, আর দুইটা দেওয়া আছে। এটা মনে করো রম্বসটি বর্গ নয়, না রম্বসটি বর্গ নয়, আচ্ছা। তাহলে আপাতত একটা রম্বস কি চিন্তা করি, হ্যাঁ একটা রম্বস কি চিন্তা করি। মনে করো এটা হচ্ছে রম্বস। রম্বস এখন দেখবো রম্বসটি বর্গ নয় কিনা, এটা আমরা দেখবো, হ্যাঁ। দেখো তাহলে এখন ধরে নিলাম রম্বসটি হচ্ছে এ, আহ হ্যাঁ, এটা হচ্ছে মনে করো এ। এ এটা মনে করলো ধরলাম বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি, এটা মনে করো ডি। এখন বলে দিছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 5,6। ওকে, বি শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এই বি যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এই বি এর স্থানাঙ্ক কি ধরা যায় কিনা যে a,0 হবে। কারণ এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া মানে কি কোটি শূন্য। তাহলে লিখতে পারি a,0। আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি না, প্রমাণ করেছিলাম বসতে পারবো। আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি না। দেখো তাহলে আমরা এখান থেকে এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়? বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়? এই কর্ণ দুটা যোগ করে দিলাম, কর্ণ দুটা যোগ করে দিলাম। দেখো তো এখানে, তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক বের করা। দেখো তো আমরা বলতে পারি কিনা, যেহেতু বলে দিচ্ছে একটা রম্বস, যেহেতু বলে দিচ্ছে রম্বস, তার মানে এখান থেকে আমার যে এ বি সমান সমান বিসি হবে মাস্ট। এ বি সমান সমান বিসি হবে মাস্ট, যেহেতু রম্বস, রম্বসের চারটা বাহু সমান হয়। তাহলে এখন এই এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার বর্গ করে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি এ বি স্কোয়ার সমান সমান কি হবে দেখো তো। তাহলে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে পাবো হচ্ছে a - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার সমান সমান বিসির ক্ষেত্রে কি হবে? 5 - a হোল স্কোয়ার প্লাস 6 - 0 হোল স্কোয়ার। দেখো বুঝতেছো কিনা? এখান থেকে তাহলে যদি সূত্র অ্যাপ্লাই করি, a² - 2a+1 হবে, এখান থেকে হবে হচ্ছে +4। এখান থেকে হবে হচ্ছে a² - 10a প্লাস, এই সরি এটা হবে এমন না, তাহলে এটা হবে হচ্ছে আগে হবে 25
25 মাইনাস মাইনাস 10a প্লাস এ স্কোয়ার প্লাস 6 6 36। তাহলে এখান থেকে আমরা এই এ স্কোয়ার স্কোয়ার বাদ যায়, এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা দেখো যদি এই 10কে এই পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 8a। 8a থাকবে। আর যদি কনস্ট্যান্ট গুলাকে এক পাশে নিয়ে যাই, কনস্ট্যান্ট গুলো এখানে কত আছে? 4 আর 1 5, 5 ওই পাশে নিয়ে গেলে 25 আর 36 কত হয় দেখো তো। 25 আর 36, 25 যোগ 36, 25 আর 36 যোগ করলে কত হয়? 25 যোগ 36, আমার কাছে সাইন্টিফিক আছে, টেনশন নিও না। 25 আর যোগ 36 করলে হয় 61 মাইনাস 5। তাহলে এটা হবে হচ্ছে তোমার 56। 56। তাহলে এখান থেকে আমরা এর কত ভ্যালু কত পাই? 56/8 কত করলে কত হয় দেখো তো, আসে হচ্ছে 7। তাহলে এর ভ্যালু পাইলাম হচ্ছে 7, অর্থাৎ আমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 7,0। এখন বলো বি বিন্দুর স্থানাঙ্ক যদি 7,0 হয় তাহলে আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো দেখো তো। ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x, y, x, y। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করলে? তাহলে এর কাছাকাছি কোনটা আছে? এই দুইটা কাছাকাছি আছে, তাহলে হবে হচ্ছে তোমার 1+5 - 7, এই কমা 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 2+6 - 0। তাহলে আলটিমেটলি ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাই দেখো তো, হবে হচ্ছে 5 আর 1 6 -1 -1 কমা 8, -1,8 হবে। দেখো এখন যদি আমাদের তো এটা ট্রিক্স অ্যাপ্লাই করে করলাম, যদি আমরা রিগোরিয়াস ফরম্যাটে করতে চাই তাহলে এই যে যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো তো, লিখতে পারি কিনা যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1+5/2, তাহলে হবে হচ্ছে 3, 3 আর 2+6 8, 8/2, তাহলে 4, 2,4। তাহলে লিখতে পারি কিনা যে এই 3 = লেখা যাবে 7 + x/2। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো দেখো তো, 3 × 6, তাহলে 6 থেকে 7 গেলে -1। এটা পেলাম হচ্ছে x এর ভ্যালু। আবার লিখতে পারি কুটির ক্ষেত্রে লিখতে পারি, কুটির ক্ষেত্রে লিখতে পারি যে 0 + y/2 = 4 হবে। তাহলে এখান থেকে আমরা y সমান সমান পাবো হচ্ছে 8, y সমান সমান 8। দেখো আলটিমেটলি আমরা ডি এর স্থানাঙ্ক ওইটাই পাইলাম যে -1,8। আশা করি বুঝতে পেরেছো, শর্টকাট ট্রিক্সটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। ওকে।